ঘুম থেকে উঠে সায়না গোসল করে নিল। অবেলায় গোসল করে নিয়ে সাইদা বেগম প্রায় সময় চেঁচামেচি করলেও আজ কোনো সারা শব্দ পাওয়া গেল না। অন্য সময় দাদিমা আর মায়ের গলা শোনা যায়, আজ শোনা যাচ্ছে না। সায়না গোসল করে বের হলো। ওড়নাটা কাঁধের একপাশে ঝুলিয়ে তোয়ালিটা কাঁধের অন্য পাশে ফিরিয়ে মোচড়াতে মোচড়াতে রান্নাঘরে এলো। সাবরিনা একাই আছে রান্নাঘরে, চা বসিয়েছে। বিকেলে সবাই চা খায়। আজ ভাইয়ারা এখনও বাজার থেকে আসেনি। সায়না ফ্রিজ খুলে একটা মালটা নিল। সাবরিনা ঘাড় ফিরিয়ে তাকে দেখে বলল, সারাক্ষণ মালটা খেয়ে খেয়ে থাকবি? সায়না মালটার খোসা ছাড়াতে ছাড়াতে বলল, হুম। বাড়ির সবাই কোথায়? আজ বাড়ি খালি। দাদিমা তোমার শ্বশুর বাড়িতে গিয়েছে, আম্মা বাইরে আছে বোধহয়। রাত হলেই দুজনের টোটো করা বেড়ে যায়। মালটা খাওয়া শেষ হতে না হতেই সায়ন ঘেমে নিয়ে বাড়ি এলো। সায়না কিছু জিজ্ঞেস করতে যাচ্ছিল, শাওন তখনই বলল, তুই রেডি হ, চল আমার সাথে। পেছন থেকে কান্না জড়ানো কণ্ঠে সায়দা বেগম বললেন, বৌমা একটু ওর বোরকাটা বের করে দাও। শাওন বলল, ওঠ, হা করে কি দেখছিস? সায়না মৃদু স্বরে জানতে চাইল, কোথায়? শাওন অবাক কণ্ঠে বলল, কোথায় মানে? তোর বরকে মহিষে মেরে ফেলে রাখছে, গোটা এলাকা জানে। তুই জিজ্ঞেস করছিস কোথায়? এখনও রক্ত বন্ধ হয়নি। মুখ দিয়ে শ্বাস ফেলছে। রাতের মধ্যেই অপারেশন দিতে হবে। বড় আব্বু বলছে তার আগে তোকে আর বড় আম্মুকে নিয়ে দেখাতে। চল। নিয়ে দেখাতে মানে? সায়না সায়দা বেগমের দিকে তাকালো। সায়দা বেগম বললেন, আনিস বলছে অবস্থার একটু উন্নতি হলে তোকে বলতে, কিন্তু ওনার চোখ বেয়ে টপটপ করে জল পড়ছে। সায়নার চোখের সামনে সব অন্ধকার হয়ে গেল। মুখের ভাষা হারিয়ে গেছে, কণ্ঠনালী শুকনো হয়ে গেছে। ওই সাদা শার্টের মালিক তাজদার সিদ্দিকী ছিল? ওভাবে এত এত রক্ত, এত হিংস্র আঘাত। আশেপাশে কেউ ছিল না, একটিমাত্র প্রাণীও না। সায়নার বুক ভেঙে পড়ছে, চোখে জল আর থামছে না। সাবরিনা এসে তাকে বোরকাটা পরিয়ে দিতে লাগলো। সায়না এক ঝটকায় তাকে সরিয়ে দিয়ে বলল, আমি কোথাও যাব না। দেখাতে মানে কি? কি দেখতে যাব? আমি ওভাবে দেখতে পারবো না, আমি যাব না। আমি কোথাও যাব না। আমি সকালেই মেসেজে কথা বলেছি। না, আমি যাব না। সায়দা বেগম এসে সায়নাকে শক্ত করে জড়িয়ে ধরল। সায়নার শরীর কাঁপছে কান্নার ঝাঁকুনিতে, বুক ভরে উঠেছে অস্থির হাহাকারে। এই শরীরেই তাজদার সিদ্দিকীর এক টুকরো অস্তিত্ব, ক্ষুদ্র একটা বীজ নিঃশব্দে বেড়ে উঠছে বলে সন্তানের পিতার জন্য সে এভাবে কাঁদছে, নাকি মানুষের বিপদে মানুষের চোখে জল নামাটাই স্বাভাবিক বলে তা কেউ জানে না। শায়না মমতাজ নিজেও তার কান্নার উৎস নির্ণয় করতে পারল না। তখনই তৌসিফ এসে বলল, শায়না কোথায়? এখনও রেডি হয়নি? শাওন চেয়ারে বসে আছে গম্ভীর মুখে। তৌসিফকে ইশারায় দেখিয়ে দিল শায়নাকে। তৌসিফকে দেখার পর শায়নার কান্না আরও দ্বিগুণ হলো। শায়না তার দিকে এক নাগাড়ে প্রশ্ন ছুড়ে দিল, আপনারা সবাই কোথায় ছিলেন? কি জঘন্যভাবে মারছিল, আমি ভিডিওতে দেখেছি। একা কেন ছেড়েছিলেন ওনাকে? তৌসিফ চুপচাপ দাঁড়িয়ে রইল। এইসবের উত্তর নেই তার কাছে। তার শার্টে এখনও রক্ত। রক্তগুলো দেখে শায়নার গা গোলাচ্ছে। চারপাশের সব বিষাক্ত লাগছে, সব কিছু তিক্ত লাগছে, সবাইকে অসহ্য লাগছে। দাদিমাও বিস্তারিত জানতে চাইলেন সব, যেহেতু তৌসিফ প্রত্যক্ষদর্শী ছিল। তৌসিফ জানালো, মেজভাই মহিষের ধারে কাছে যায়নি। মাঠের একপাশে গিয়ে ফোনে কথা বলছিল খায়রুল স্যারের সাথে। মহিষটা পেছন থেকে ছুটে এসেছিল, একদম শিং তেসরাভাবে গলার পাশে, কান থেকে গলা বুক পর্যন্ত সব ছিঁড়ে। ডান হাতটার অবস্থাও ভালো না। বলতে বলতে তৌসিফের ঠোঁট শুকিয়ে এলো, কথাগুলো আটকে আটকে এলো। শায়নার মাথা সাবরিনা তার কাঁধে টেনে নিয়ে শান্ত করতে করতে বলল, তুমি দেখে এসো একবার। তৌসিফ ভাইয়া, তাজ ভাইয়া হুঁশে আছে? তৌসিফ দুপাশে মাথা নাড়ল। শায়নাকে বলল, চলো, দেরি হলে সমস্যা হবে। শায়নাকে দেখার জন্য পাড়াপড়শিরা ইতোমধ্যে বাড়িতে চলে এসেছে। কেউ কেউ বলছে ওকে বোরকা পরিয়ে দাও, কেউ কেউ বলছে বোরকা ছাড়াই পাঠিয়ে দাও, কেউ কেউ বলছে ওর হাতে কিছু লেবু পাতা দাও, ও বমি করতে পারে ওখানে গিয়ে। সাবরিনা শায়নাকে বোরকা পরিয়ে দিল, মুখটা মুছিয়ে দিতে দিতে বলল, নিজেকে সামলাও, আল্লাহকে ডাকো। কোনো মতে একটা হিজাব পেঁচিয়ে শায়না বেরিয়ে এলো বাইরে। তিতলি রোশনারাকে ধরে ধরে গাড়িতে এনে বসাচ্ছে। রোশনারা কাঁদছে। তৌসিফ গাড়ির কাছে এগিয়ে আসতেই তিতলি তার হাতে থাকা শার্টটা বাড়িয়ে দিল। তৌসিফ তার গায়ের শার্টটা খুলে তিতলির হাত থেকে শার্টটা নিয়ে গায়ে চাপিয়ে বোতাম লাগাতে লাগাতে বলল, এক গ্লাস পানি নিয়ে আয়। তুই যাবি?
তিতলি তার রক্ত ভেজে শার্টটা নিয়ে চলে যেতে যেতে বলল, হ্যাঁ। সে এক দৌড়ে গেল, আরেক দৌড়ে পানির জগ নিয়ে ছুটে এলো। তৌসিফ মুখে পানির ঝাপটা দিয়ে পানি খেয়ে নিয়ে বলল, সবাইকে জানিয়েছিস ফোনে? আর কাকে কাকে জানাসনি খেয়াল করে দেখ। তিতলি বলল, সবাইকে জানিয়েছি। জগটা রেখে তাড়াতাড়ি আয়। তিতলি জগটা রেখে এলো। সায়নাকে নিয়ে এলো সায়ন। সায়দা বেগমও এলেন সাথে। তৌসিফ সায়ন দুজনেই গাড়িতে উঠে বসল। উঠোন ভর্তি মানুষ, এক একজন এক এক কথা বলছে। দাদিমা দুজনেই গাড়ি যাওয়ার পথে চেয়ে রইল। হাসপাতালের সামনে ইতোমধ্যে অনেক আত্মীয় স্বজন এসে ভরে গেছে। এত এত মানুষ চারপাশে। হাসপাতালের ভেতরে প্রবেশ করতেই সবাই বলা বলি করল, ওর মা বউ এসেছে। তাসনবা ফোনে কার সাথে যেন কথা বলছিল। মা আর সায়নাকে দেখে সেও একবার ঘাড় ফিরিয়ে তাকালো। অনেকে সায়নাকে এই প্রথম দেখছে। ওরা বলা বলি করল, ওটা তাজের বউ নাকি? পাশে থেকে একজন বলল, হ্যাঁ, পাশের জন বউয়ের মা। মেয়ে তো সুন্দর আছে, বউয়ের গায়ে বাচ্চা এসেছে নাকি? হ্যাঁ, তাই তো শুনলাম। হায় আল্লাহ, এমন সময় এত বড় বিপদ ঘটতে হলো। সবাই একসাথে বলা বলি করল, বউ এসেছে, সবাই একটু জায়গা দাও। রোশনারা নিজের ভাইদের দেখে আরও জোরে কান্নায় ভেঙে পড়লেন। সবাই বলল, শান্ত হও, ওর বউ বাচ্চার কথা ভেবে নিজেকে শক্ত করো। সবাই একসাথে ভেঙে পড়লে তো হবে না। তিতলিও মায়ের দেখাদেখি কাঁদছে। তাসনবা এসে তার পাশে বসল। তার চোখমুখও ফোলা, গম্ভীর। সবটা শুনে এসে শোরুম থেকে ছুটতে ছুটতে চলে এসেছে। তাজউদ্দিন সিদ্দিকী আর রায়হানকে দেখে রোশনারা আরও শব্দ করে কেঁদে উঠলেন। বললেন, আপনারা বাপ ছেলে কোথায় ছিলেন? ওকে ওভাবে মারছিল। কোরবানির গরুর মতো রক্ত চড়ছিল ভিডিওতে দেখিয়েছে। রায়হান গম্ভীর মুখ করে দাঁড়িয়ে রইল, চোখ নিচে নামিয়ে। তার শার্টেও রক্তের দাগ, তাজউদ্দিন সিদ্দিকীর সাদা পাঞ্জাবিতেও। সায়না জানালার কাচের এপাশে এসে নিঃশব্দে দাঁড়িয়ে রইল। ওপাশে তাজদার সিদ্দিকী শুয়ে আছে, পেট পর্যন্ত সাদা ব্যান্ডেজে মোড়ানো শরীর, মুখে অক্সিজেন মাস্ক। সায়নার চোখ স্থির হয়ে গেল তার ওপর, একটুও নড়ল না। বুকের ভেতরটা ভাঙাচোরা কাচের মতো চুরচুর করে ভেঙে পড়তে লাগলো। এত ভিড়, এত হট্টগোল, এত মানুষের ভিড়ের মাঝে কান্না করার কথাও মনে থাকলো না তার। শুধু গাল বেয়ে নেমে আসা জল আরও ঘন হতে লাগলো তীব্র বেদনার সাক্ষী হয়ে। তাজদার সিদ্দিকী আর তার সংসারের হিসাব এখনও ঝুলে আছে অমীমাংসিত পাতার মতো। পাহাড়সম অভিযোগ আর দায় দায়িত্বগুলো না মিটিয়েই হাসপাতালের বেডে শুয়ে পড়া এরকম পালানোই বটে। বুক ফুলিয়ে আঙুল উঁচিয়ে নিজের পক্ষে প্রতিটি বাক্যকে ঢাল বানানো সেই ডিফেন্ডার তাজদার সিদ্দিকীকে এত সহজে হার মেনে নেওয়া মানায় না। এই সংসার সমরাঙ্গনে সে যেমন একা জিততে পারে না, তেমন সায়না মমতাজও নয়। হার জিত সমান সমান হওয়া চাই। কত লেনাদেনা এখনও ঝুলে আছে, কত চাওয়া পাওয়া অসম্পূর্ণ রয়ে গেছে। সংসার নামের সেই দীর্ঘ উপন্যাসের মোটা মোটা কতগুলো পৃষ্ঠায় এখনও কলমের কালি পড়েনি। তার আগেই যদি এভাবে হার মেনে নেওয়া হয়, তবে বিপক্ষ দল জিতেও আসলে জিতে না, বরং বড় রকমের পরাজয়ে ডুবে যায়। আর তাজদার সিদ্দিকীর মতো মানুষ এই সত্য এত সহজে ভুলে গেলে চলে না। আনিস এসে রায়হানকে বলল, রায়হান ভাই, বড় আম্মুকে নিয়ে আসো। তখন থেকে বেশি ছোটাছুটি সেই করছে। রায়হান, তৌসিফ ওরা সবাই অমনভাবে রক্ত ছোটা দেখে তখন থেকেই স্তব্ধ হয়ে আছে। তাদের চোখের সামনে এত বড় ঘটনা ঘটে গেল, তারা সেটা বুঝে উঠতে পারছিল না। আনিসই তখন থেকে দৌড়ের উপরে আছে। তাজদারকে সেই অ্যাম্বুলেন্সে তুলেছে, তাই তার শার্টটার অবস্থা আরও ভয়ঙ্কর। রোশনারা যেতেই তাসনুবা তাকে ডেকে বলল, আনিস ভাই, আপনি দয়া করে শার্টটা পাল্টে নিন, ওটাতে খুব জঘন্য দেখতে লাগছে। আনিস নিজের শার্টের দিকে তাকিয়ে অবাক চোখে তাসনুবার দিকে তাকিয়ে বলল, তোমার কাছে শার্ট আছে? তাসনুবা বিরক্ত গলায় বলল, আশ্চর্য, আমি কি এখানে শার্ট বেচতে এসেছি? তাহলে আমি এখন শার্ট কোথায় পাবো? অহেতুক কথাবার্তা বলার আগে 10 বার ভেবে নেবে। কাটকাট গলায় উত্তর ছুড়ে দিয়ে আনিস দ্রুত সরে পড়ল। সায়নাকে আর রোশনারাকে ভেতরে নিয়ে যাওয়া হলো। রোশনারা ছেলের অমন অবস্থা দেখে করুণ সুরে কেঁদে উঠলেন। রায়হান বলল, এখন কেঁদে লাভ নেই, সুস্থ থাকলে তোমাদের মা ছেলের তামসার শেষ থাকে না, এখন কেঁদে মাথা নষ্ট করবে না। ঝিমলি তাকে চোখের ইশারায় বলল চুপ থাকতে। মা তার ছেলের এই অবস্থা দেখে কাঁদবে না? আশ্চর্য। ঝিমলি তার এক খালার বাড়িতে গিয়েছিল, সেখান থেকে চলে এসেছে খবরটা শুনে। ওদের মধ্যে কথাবার্তা চলছিল, ঠিক তখনই
শায়না চারপাশে আলতো করে চোখ বুলিয়ে সবার অগোচরে তাজদার সিদ্দিকীর একটা আঙুল ধরল। ঠান্ডা আঙুলটা ছোঁয়া মাত্র তার শরীর কেঁপে উঠল ভেতর থেকে। এতক্ষণ জোর করে আটকে রাখা চোখের জল হঠাৎ বাঁধ ভেঙে অবিরাম গড়িয়ে পড়তে লাগলো। সে আঙুলটা আরও শক্ত করে ধরে রাখল। এমন পরাজয় সে তার চরম শত্রুরও চায় না। সেখানে তাজদার সিদ্দিকী তার পরম। হাসপাতালের আলো ম্লান। সময় রাত 12টা। তাজদারের অস্ত্রোপচার শেষ, কিন্তু চিকিৎসকরা একে অপরের দিকে তাকাচ্ছিল, চোখে উদ্বেগ ও অবসাদ নিয়ে। রেজাল্ট এখনও সন্তোষজনক নয়। মহিষের আঘাত কানে, গলায় আর বুকে অমন মারাত্মকভাবে প্রবেশ করেছে যে চিকিৎসকরাও ভড়কে গেছে। রক্তপাত থেমেছে, কিন্তু অসহায় দেহের কাঁপুনি রোগীর পরিবারের কাছে সহ্য করার মতো না। বাইরে সবাই অপেক্ষমান। শায়না মাথা ফেলে রেখেছে তার বড় বোনের কাঁধে। কিছুক্ষণ আগেই সে বমি করেছিল, এখনো পর্যন্ত কিছু খায়নি। ধরতে গেলে আজ সারাদিন সে খালি পেটে খেয়েছে আর তারপর বমি করেছে। তাজদারের মামারা বলছিল ওকে বাড়ি পাঠিয়ে দিতে। ও অসুস্থ হয়ে পড়লে সমস্যা, এত দুশ্চিন্তা নেওয়াটাও ঠিক না। কিন্তু শায়না যেতে চাইছিল না। আনিসও বলল ও থাকুক, অস্ত্রোপচার শেষে চলে যাবে। সবাই আতঙ্কমুক্ত হতে চাইছিল, কিন্তু ডাক্তাররা সন্তোষজনক কোনো বার্তা দিতে পারল না। তাজদার সিদ্দিকের জ্ঞান ফিরলে তখনই তারা পরবর্তী সিদ্ধান্ত নেবে। অপেক্ষার সময় আরও দীর্ঘতর হয়ে উঠল। সময়টা চক্রের মতো ঘুরে বেড়াচ্ছে। তাজদারের জ্ঞান ফেরার আশায় এতগুলো মানুষ সেখানে বসেছিল রাতভর। সবাই রীতিমতো খিদে পেয়ে বসেছে। নাশতাগুলো সব ঠান্ডা হয়ে আছে, কেউ খেতে চাইছে না। আশরাফ, আনিস সবার জন্য ভাত এনেছে, কিন্তু কারো খাওয়ার রুচি নেই। রায়হান ধমকে বলায় তিতলি, তৌসিফ, সায়ন আর তাসনুবা একসাথে বসে খাওয়া শুরু করল। তাসনুবা হাঁসের ডিম আর মাংস দেখে নাক সিটকে বলল, আনিস ভাই, আমি আসলে হাঁসের মাংস, হাঁসের ডিম কোনোটাই খাই না। আনিস তার কথা শুনে সবার সামনে লজ্জায় পড়ে গেল। তৌসিফ চোখ রাঙিয়ে তাকালো তাসনুবার দিকে। তাসনুবা তার চাহনি দেখে চুপসে গেল। আনিস একটু পর অবিচল ভঙ্গিতে বলল, না খেলে ফেলে দাও, এত রাতে বিরিয়ানি পাওয়া যাবে না। কথাটা সে একটু রেগে স্পষ্টভাবে বলল। কেউকে সমীহ করে কিংবা মৃদু ভঙ্গিতে বলার দরকার মনে করেনি। সময়টাই এমন, শান্তভাবে কথা বলা যাচ্ছে না। তাসনুবা কণ্ঠে খুব চাপিয়ে বলল, আমি কি বিরিয়ানি চেয়েছি আপনার কাছে? রায়হান ওপাশ থেকে গর্জে উঠল, নোভা, কি হয়েছে? তাসনুবা বকুনি খেয়ে আনিসের দিকে খ্যাপাটে দৃষ্টিতে তাকালো। এই ছেলেটার কারণে তাকে বকুনি খেতে হয়েছে। আনিস অন্যদিকে তাকিয়ে ভাবুক হয়ে কী যেন ভাবছিল। তাসনুবার দিকে চোখ পড়তেই তার কপাল ভাঁজ হয়ে এলো। এই মেয়ের সমস্যা কি? এভাবে তাকিয়ে আছে কেন? সে এত রাতে বিরিয়ানি কোথায় পাবে? তাসনুবা ডিম মাংস দিয়েই ভাতটা খেলো জোরপূর্বক। অবশ্য বেশ ভালো করেই খেয়েছে, কারণ তারও খিদে লেগেছিল। বড়রা বলায় আনিস, আশরাফ, রায়হানও খাওয়া দাওয়া সেরে নিল, দাঁড়িয়ে বসে যে যেভাবে পারল। শায়নার একদম খেতে ইচ্ছে করছিল না, কিন্তু ঝিমলি তাকে জোরপূর্বক 2-3 লোকমা খাইয়ে দিল। ভাতগুলো শায়না গিলতে পারছিল না। এতটাও কঠিন পরিস্থিতি তার জীবনে কখনো আসেনি যখন তার ভাত গিলতে কষ্ট হয়েছে। আজ ভাতের দানাগুলোকেও তার আপদের মতো লাগছে। সবার চোখ মুখের বেহাল অবস্থা। এত ছোটাছুটি, দুশ্চিন্তা, সামনে কি হবে তা নিয়ে নানান কল্পনা জল্পনা। তাজদারের জ্ঞান ফিরছে না। ডাক্তাররা জানালো সকাল 7টার মধ্যে জ্ঞান না ফিরলে। তাজদারের মামারা তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিয়েছে হেলিকপ্টারে করে ঢাকায় নিয়ে যাওয়া হবে তাকে। এখানে বসে থেকে লাভ নেই। সবাই যাও একটু স্বস্তিতে ছিল, শান্ত হয়ে বসে আরাম করছিল, কিন্তু ডাক্তারের কথা শুনে আরও কান্নার রব উঠল। রোশনারাকে কখনো এভাবে কাঁদতে দেখেনি কেউ। তাকে ওভাবে কাঁদতে দেখে সবাই চুপ হয়ে গেছে। শায়না মুখ লুকিয়ে রেখেছে মায়ের কাঁধে। গোটা একটা রাত সবার হাসপাতালের বারান্দায় কেটে গিয়েছে। তবে সুসংবাদ শোনা গেল। ফজরের আজানের একটু পরপরই ডাক্তাররা জানালো রোগী রেসপন্স করেছে। তাজদারের মামারা তারপরও সব বন্দোবস্ত করে ফেলেছে। এখানে চিকিৎসা করাবেন না তারা। তাজদারের সাথে দেখা করার জন্য মরিয়া হয়ে উঠছিল রোশনারা। রায়হান ডাক্তারকে বলে কয়ে নিয়ে গেল। ডাক্তারকে বলল, চোখ মেলেছে, কথা বলতে পারবে? ডাক্তার বলল, না না, এই মুহূর্তে তার কথা না বলাটাই ভালো হবে। হুঁশ যেহেতু এসেছে, চোখও মেলবে, কিন্তু আপনারা প্লিজ রোগীর সামনে কান্নাকাটি করবেন না, ভিড় জমাবেন না। শুধু তার ওয়াইফকে রাখুন। আর উনি কে হন? মা। তাহলে ওনাকে একাই যেতে দিন। রোশনারা একাই গেল।
ছেলেদের হাত আর শরীরটাতে আলতোভাবে হাত বুলালো কাঁদতে কাঁদতে। রায়হান পেছন থেকে বলল, এখানে কাঁদা যাবে না, চলো। ও কান্নার শব্দ শুনতে পেলে সমস্যা হবে। রোশনারা শুনতে চাইল তার কণ্ঠটা। তিনি ধীরে ধীরে ডাকলেন, তাজ। মা ডাকছে, শুনতে পাচ্ছ? একটা নার্স আশেপাশে ছিল। সে বারবার সাবধান করছে না ডাকতে। কণ্ঠনালী মারাত্মক জখম হয়েছে, ব্যথায় কথা বলার মতো অবস্থায় নেই। নিয়ে যাওয়ার আগ মুহূর্তে বেলা 11টার দিকে তাজদার হালকা পাতলা চোখ মেলেছে। শ্বাস প্রশ্বাস তখনও ভারী, উঠছে আর নামছে, চোখের পাতা ভার, উঠছেই না কোনো মতে। যতটুকু উঠেছে ততটুকুতে সবাইকে দেখেছে কিনা কে জানে, তবে ঠোঁট নাড়ছে। কি বলতে চাইছে কেউ বুঝতে পারছে না। রোশনারা তার মুখের সামনে গিয়ে বলল, তোমার বড় মাকে এত কষ্ট দিও না, আমি তোমাদের জন্যই তো বাঁচি। আমার কোলে ফিরে এসো বাবা। তাজ, আমাকে চিনতে পারছো? তোমার মা। তাজদার সিদ্দিকীর ঠোঁট নড়ল। রায়হান তার মাথায় আলতো করে হাত বোলাচ্ছে। তাজউদ্দিন সিদ্দিকীও এলো সেখানে। ছেলেকে দেখে তিনি বেশিক্ষণ দাঁড়াতে পারলেন না সেখানে। রায়হান তাজদারের মুখের কিছুটা কাছে কান পেতে শুনল সে রৌশনারার প্রশ্নের জবাব দিতে চাইছে। রৌশনারা বললেন, ও রায়হান, ও আমাকে চিনতে পারছে? আশ্চর্য, চিনতে পারবে না কেন? তাজদার তখনই কিছু একটা বলছে। রায়হান শুনল, মা, মা, এই ধরনের কিছু একটা শব্দ হচ্ছে। রোশনারা একটু স্বস্তি পেল রায়হানের মুখে কথাটা শুনে। রায়হান নিয়ে গেল ওনাকে। তাজদারকে এখনই নিয়ে যাওয়া হবে। সবাই তাড়াহুড়ো করছে বাইরে, সাথে মহিলাদের মধ্যে কে যাবে এটা নিয়ে বিস্তর আলাপ আলোচনা চলছে। শায়নার কথা উঠতেই তাজদারের মামা খালুরা সরাসরি বলে দিল, বউ নিজেই অসুস্থ, ও কিভাবে দেখাশোনা করবে? শায়না যেতে পারবে বলার পরও ওনারা রাজি হলেন না। সুস্থ সবল মানুষ দরকার। শেষমেশ রোশনারা তিতলি তাসনুবাকেই পাঠানোর সিদ্ধান্ত পাকাপোক্ত হলো। তাসনুবা শায়নার উদ্দেশ্যে বলল, ইউজলেসদের কাজ নয় রোগীর সেবা করা। শাওন পাশ থেকে বলল, ও তো যাবে বলল। আনিস বলে উঠল, ইউজলেস ও নিজে অসুস্থ, তার উপর ওর বরের এমন অবস্থা, ও নিজেকে সামলেছে এটাই তো বেশি। ইউজলেস কাকে বলছো? কথা বলার আগে তুমি ভাবো না? তাসনুবা দাঁত কটমট করে তাকালো। এদের জন্য কোনো কথাও দেখছি বলা যাবে না। আমার ভাইয়ের এমন পরিস্থিতিতে আমি আমার ভাইয়ের বউকে যা ইচ্ছে বলবো। সায়দা বেগম বললেন, আনিসের দিকে আয়। আনিসকে টেনে নিয়ে গেলেন উনি। থাক, বাদ দে, ওর ভাইয়ের এই অবস্থা তাই রাগের বসে বলছে, বাদ দে। আনিস নিজের মেজাজ সামলে একবার শায়নার দিকে তাকালো। নিজের বোনটার জন্য তার মায়া হচ্ছে। সে শায়নার কাছে গিয়ে বলল, এদিকে আয়। শায়না তার পিছু পিছু গেল। আনিস তাকে তাজদারের সাথে দেখা করার সুযোগ করে দিল। তাজদার সিদ্দিকের চোখ দুটো আগের মতো, পুরোপুরি বন্ধ না, আবার খোলাও না। বুক ধীরে ধীরে ওঠানামা করছে। শায়না তার সামনে গিয়ে দাঁড়ালো। আনিস বাইরে দাঁড়িয়ে আছে। শায়না একবার দরজার দিকে তাকিয়ে তাজদারের আঙুলটা আবারও ধরল মুখের একটু ঝুঁকে। তাজদারের চোখের পাতাটা একটু নড়ে উঠল, ঠোঁটও। শায়না আলতো করে তার মুখের পাশের ব্যান্ডেজে কাপা হাতটা ছুঁয়ে বলল, আমার কথা শুনছেন? তাজদার সিদ্দিকী চোখের পলক ফেলল আস্তে করে। শায়না তা দেখে নিজেকে সামলে নিয়ে বলল, আপনার কি বেশি কষ্ট হচ্ছে? কোথায় কষ্ট হচ্ছে? আমি যাই আপনার সাথে? ওরা আমাকে নিয়ে যাচ্ছে না। আমি যেতে চাইছি কিন্তু ওরা কথা শুনছে না। বলতে বলতে শায়না করুণ সুরে কেঁদে উঠে নিজেকে আবারও সামলে নিল। তাজদার কিছু বলতে চাচ্ছে। বাইরে সবাই কথা বলছে, শায়নাকে বেরিয়ে আসতে বলছে। শায়না তার কানটা তাজদারের একটু সামনে নিয়ে গেল, কি বলতে চাইছে সেটা শোনার জন্য। কি বলছেন শুনতে পাচ্ছি না। কোথায় কষ্ট হচ্ছে বলুন? তাজদার ঠোঁট নড়ছে ক্রমশ। গলার ভেতর থেকে আওয়াজটা বেরিয়ে আসতে খুব কষ্ট হচ্ছে। শেষে হিসিয়ে একটা শব্দ বের হলো, আর শায়নার কানে সেটা যেন সরি হয়ে বাজল। শায়নার বুক ভেঙে পড়ল। অজান্তেই চোখ থেকে অগণিত অশ্রু ঝরে পড়ল। সে হিসহিস করে উঠে তাজদারের বুকের উপর আলতো করে হাত রাখল। এভাবে কেন বলছেন? কোথায় চলে যাচ্ছেন সরি বলে? আমি সরি, আপনি কেন সরি বলছেন? আমি সরি, খুব সরি। আপনি আমার কাছে ফিরে আসুন। আমাদের সংসার হয়নি, বাচ্চা। আমাদের বাচ্চাকে দেখবেন না? ওটা তো আপনারই। আম্মা, আম্মা রে, আম্মা। এলোমেলো হয়ে মাকে ডাকাডাকি শুরু করলো সে। তার দম বন্ধ হয়ে এলো, নিঃশ্বাস না ফেলতে পারছে না নিতে পারছে। মনে হচ্ছে পৃথিবীটা ধসে পড়ছে, সব ভেঙে চুরে ছারখার হয়ে যাচ্ছে।
তার সামনে সব কিছু শেষ হয়ে যাচ্ছে। এতদিন সে কিচ্ছু হারায়নি, কিন্তু আজ সব শেষ হয়ে যাচ্ছে, সব হারিয়ে ফেলছে সে। তার ডাক শুনে সায়েদা বেগম ঢুকে এসে তাকে ধরল। সায়না মাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলো। যে কান্নাটা কাল রাত থেকে কেউ একবারও দেখেনি, তা আজ সবাই স্তব্ধ হয়ে দেখল। কেউ তার কান্নার উৎস খুঁজে পেল না। আনিস সায়ন এসে তাকে বাইরে নিয়ে গেল। সায়না তার বড় আপাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। তার গলা বসে যাচ্ছে, কণ্ঠ আটকে যাচ্ছে, মনে হচ্ছে কণ্ঠনালীতে কোনো ধারালো অস্ত্র বসে গেছে। সবাই সরুন, সরে দাঁড়ান। মানুষের ভিড় ছিঁড়ে স্ট্রেচারে করে তাজদার সিদ্দিকীকে ধীরে ধীরে বাইরে আনা হলো। সায়না বোনের কাঁধ থেকে মুখ তুলেই একবার তাকালো তার দিকে। নিয়ে যাওয়া হচ্ছে হাতের নাগালের বাইরে, চোখের আড়ালে। চারপাশে কান্নার রোল উঠল। সায়না বোনকে শক্ত করে জড়িয়ে ধরে আবারও সে মুখ লুকিয়ে ফেলল কাঁধে। তার শরীরটা কাঁপতে লাগলো শিউরে শিউরে। তার মনে হচ্ছিল ওই চোখ দুটো এখনও তার দিকেই তাকিয়ে আছে। ওই দৃষ্টি, যেটা থেকে পালানো যায়নি কোনোদিন। ওই দৃষ্টি সে কোনোদিন ভুলতে পারবে না, ভুলতে পারবে না সে শব্দটাও। সরি বলে কোথায় চলে যাচ্ছে। চারপাশে সবাই বলছিল উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে, কেঁদো না। কিন্তু সায়নার কান্না থামল না। কারণটা সে ছাড়া আর কেউ জানল না। তাজদারকে ঢাকায় নিয়ে যাওয়ার পর সায়নাকে নিয়ে সবাই বাড়ি ফিরে গেল। বারান্দায় একটা বালতিতে আনিসের ওই শার্টটা পানিতে চুবিয়ে রাখা ছিল। সম্ভবত সেটা আনিসই রেখেছিল। ওটার দিকে সায়না কিছুক্ষণ নীরবে তাকিয়ে রইল। শার্টটা হতে ধীরে ধীরে রক্ত ছড়িয়ে পড়েছে পানিতে। মনে হচ্ছে এক বালতি রক্ত বালতিতে ভরে রেখে দিয়েছে কেউ। সায়েদা বেগম সেটা দ্রুত সরিয়ে ফেলল সেখান থেকে। সাবরিনা সায়নাকে ভেতরে নিয়ে গেল। বোরকা ছাড়িয়ে বলল, তুমি হাত মুখ ধুয়ে শুয়ে থাকো কিছুক্ষণ, আমি গিয়ে রান্না বসাই। সায়না বিছানায় বসে রইল। ফোনটা নিজের অজান্তেই হাতে নিয়ে তাজদারের মেসেঞ্জারে পাঠানো ভিডিওটা দেখল সে। পুরোটা দেখতে পারল না অবশ্য। তার আগেই চোখ ঝাপসা হয়ে এলো। সে ঝাপসা চোখে তাজদারের প্রোফাইল পিকচারে ক্লিক করলো। সেই সাদা কালো ছবিটা এখনও দেওয়া আছে। পেছনে কালো ব্যাকগ্রাউন্ড, নিচে একটা ভায়োলিন অবহেলিত হয়ে পড়ে আছে। গায়ে সাদা শার্ট, পিঠ কুঁজো করে বসে এক হাত উড়োতে রেখে আরেক হাতে থুতনি চেপে ধরে চোখ তুলে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে ক্যামেরার দিকে। এই ছবিটা দেখলে যে কেউ বলবে এই লোকটার শিরায় শিরায় অহংকার আর দম্ভ। অথচ আজ তার সব অহংকার দম্ভ লুটিয়ে পড়েছে হাসপাতালের বেডে। যে মানুষ নিজের যুক্তি দিয়ে 10 জনকে কোণঠাসা করতে জানে, তর্কে হারতে শেখেনি, সেই মানুষটা আজ জীবনের সামনে নিরুপায় আত্মসমর্পণ করেছে। কত সহজেই জীবন পাশা উল্টে দেয়, কত দ্রুতই মানুষকে পরাজিত করে ফেলে। ঢাকায় আনিস আর সায়ন গিয়েছে ওই বাড়ির সদস্যদের সাথে। ওরা তাজদারের ব্যাপারে ঘন ঘন আপডেট জানাচ্ছে আশরাফ আর সাবরিনাকে। সবাই দুশ্চিন্তায় ভুগছে। পরিস্থিতি এমন একটা জায়গায় এসে থেমেছে যে মন কেমন কু গাইছে সবার। ভালো কিছু চিন্তা করার মতো খবর এখনও কানে আসেনি। পাড়াপড়শিরা দলে দলে আসছে খবর শোনার জন্য। ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে শুনে এক একজন এক এক কথা বলছে। ঢাকার হাসপাতালের সাদা দেয়াল আর ফ্লোরের উপর ঝলমলে আলোয় শুধু নিস্তব্ধতা। আইসিইউর কাচের ভেতরে শুয়ে আছে তাজদার, চোখ দুটো শক্ত করে বন্ধ, মুখে অক্সিজেন মাস্ক, শরীরে নানা রকমের তারের মতো জিনিস। মেশিনের ভিপ ধ্বনি শোনা যায় কান পাতলেই। চট্টগ্রামে রাতভর হওয়া অপারেশনের ধকল তার শরীরে এখনও স্পষ্ট। এখন শরীরটা ক্লান্ত যোদ্ধার মতো শুয়ে আছে। বাইরে পরিবারের মানুষজন বসে আছে উদ্বিগ্ন চেহারায়। আনিস তৌসিফ বারবার খবর যাচাই করছে। ডাক্তারদের পেছনে ঘুরছে। রৌশনারা এক কোণে বসে চুপচাপ কাঁদছে, কান্না থামাতে পারছে না। রায়হান বারবার তাকে শান্ত করার চেষ্টা করছে, কিন্তু তার নিজের গলাও কেঁপে উঠছে কথার ফাঁকে। প্রতি ঘন্টায় ডাক্তার এসে পরীক্ষা করছেন, রিপোর্ট বেরোচ্ছে, ভেতরে ওষুধ চলছে। মেশিনের শব্দ কানে বাজছে বিপ বিপ শব্দে। ডাক্তাররা বলেছেন পরবর্তী 72 ঘন্টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখনও তিনি সংকট মুক্ত নন। এদিকে ঢাকার আকাশে বিকেলের আলো ঢলছে। হাসপাতালের জানালার ফাঁক দিয়ে সেই আলো ভেতরে এসে তাজদারের নিস্তেজ শরীরে পড়ছে। রৌশনারা ছেলেকে এই অবস্থায় দেখে শান্ত থাকতে পারছে না। সায়না তিতলিকে ফোন করে বলেছে পৌঁছে একবার ফোন করতে। তিতলির মনেই নেই সেই সব। সে মায়ের সাথে সাথে আছে। তাসনবাও তৌসিফ আর সায়নের সাথে ছোটাছুটি করছে।
দুপুরেই তার কয়েকটা বন্ধুবান্ধব এসেছে খাবার দাবার নিয়ে। কিছু খাওয়া হয়েছে, কিছু এখনও টিফিন ক্যারিয়ারে পড়ে আছে। ঢাকার গুলশান ২ এলাকার রোড ৭২-এ তাজউদ্দিন সিদ্দিকীর ফ্ল্যাট। হাসপাতালের বাইরে টানটান উদ্বেগে রাত কাটানো সহজ হচ্ছিল না, তাই সবাইকে ওখানে পাঠিয়ে দিল রায়হান। ফ্ল্যাটে পৌঁছে কারো মুখে কোনো কথা নেই। তিতলি জানালার কাছে বসে থাকলো। সামনের রাস্তা দিয়ে যাওয়া অ্যাম্বুলেন্সের সাইরেন শুনতেই বুকটা ধক করে উঠছে। তাসনুবা খালি পায়চারি করছে এদিক ওদিক, মাঝে মাঝেই ফোনে হাসপাতালের আপডেট নিচ্ছে। তন্মধ্যে সায়না ফোন করলো, সে একটু তাসদার সিদ্দিকীকে দেখতে চাইছে, কিন্তু তিতলি বলল তারা বাসায়। সায়নার মন খারাপ হলো। ভাইয়াদের ফোনে কল যাচ্ছেই না, সম্ভবত তাদের ফোনে চার্জ নেই। তৌসিফ আর সায়ন বাসায় এলো রাত 12টার দিকে। তাসনুবা রান্নাবান্না করে রেখেছে তিতলিকে সাথে নিয়ে। রান্না খারাপ হয়নি, কিন্তু আনিস ঝাল কম খায়। তার জন্য রান্নায় বেশি তেল মরিচ ব্যবহার করতে পারেন না শাহিদা বেগম। হাসপাতালে রাতের ভাত নিয়ে গিয়েছে তৌসিফ। শাওন বাসায় ঘুমিয়ে পড়েছে, সে এত ধকল আর নিতে পারছে না। আনিসের ঝাল খেতে কষ্ট হওয়ায় রায়হান ফোন করে তাসনুবাকে এক দফা বকে নিয়েছে। এত বড় মেয়ে এখনও ভালো করে রান্নাটা শিখল না। তাসনুবা বকুনি খেয়ে রাগে ফুঁসছে। তিতলিকে বলল, আমার হাতের রান্না খেতে পেরেছে সেটা আনিসুজ্জামান সিদ্দিকীর সৌভাগ্য। ঝাল খেতে পারে না, ঢং। ভাই বোন সবকটা যত ঢং করতে জানে, জঘন্য। তিতলি ঘুম ঘুম চোখে বলল, এখানে আবার সায়নাকে ডাকছো কেন? তাসনুবা তাকে ধমকে বলল, জাস্ট সেট আপ। কাল সব রান্নায় আরও বেশি করে মরিচ দেব। বকা যা খাওয়ার খেয়ে নিয়েছি, দরকার পড়লে আরও খাবো, কিন্তু আনিসুজ্জামানের ঢং গুছিয়ে দেব। নেকা, ঝাল খেতে পারে না। রাতে সায়না গোসল নেওয়ার গায়ে হালকা জ্বর এসেছে। শীতে সে কাঁপছিল। দাদিমা এসে জড়িয়ে ধরতেই শান্ত হয়ে এলো। দাদিমা তার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, বেটা এত সহজে তোকে ছাড়বে না, আবার আসবে দেখিস। ঝাপটে জড়িয়ে ধরবে তখন আমার সোহাগীরে। সায়না ফুপানি আটকে রেখে জানতে চাইল, তোমার সাথে দাদা ভাইয়ের স্বভাব চরিত্র কতটুকু মিল ছিল? একটুও নয়। ওই বুড়ো তো মরার আগের দিনও আমার সাথে ঝগড়া করেছে জোর করে ওষুধ খাওয়াইছিলাম বলে। সে কি গালি! আমি অন্য সময় হাসতাম, ওই দিন গালি শুনেও হেসেছি। মধুর মতো লেগেছিল গালিটুকু, কারণ আমি তো জানতাম ওই লোকটা আমার কাছে আর বেশি দিন নেই। তখন চাইলে এই গালিটুকুও শুনতে পারবো না। সায়নার কণ্ঠ রুক্ষ, ক্ষীণকণ্ঠে জানতে চাইল, তোমাদের সম্পর্ক কেমন ছিল? মা গো মা, সে কি মহব্বত ছিল আমাদের মধ্যে? জামাইয়ের সাথে ঝগড়া তো হবেই, তাই বলে মহব্বত কোনোদিন কমেনি। তোমার এখন কষ্ট হয় না? মনে পড়ে না দাদা ভাইকে? পড়ে, কিন্তু মানুষ চলে গেলে আর ফিরে তো আসে না। কতবার মাঝরাতে ঘুম থেকে উঠে কেঁদেছি। দুনিয়ায় এত এত মানুষ, ওই মানুষটা কোথাও নেই। তোর দাদা তো বুড়ো হয়ে মরে নাই, আমি মজা করেই বুড়ো ডাকতাম। 55 বছর বয়সে মারা গেছে। শক্ত সমর্থ ছিল তখনও। হুট করে রোগ দেখা দিল, তারপর আর বেশি দিন সময় নেয়নি। কথা বলতে বলতে মরে গেছে। সায়না নীরব হয়ে গেল। দাদিমা বললেন, ঘুমিয়ে পড়লি নাকি? সায়না বুক ভার হয়ে গেছে, মনে হচ্ছে একটা পাথর উঠে বসেছে বুকের উপর। দাদিমা তাকে নিজের দিকে ফিরিয়ে নিলেন। ছেলেবেলার মতো বুকের সাথে জড়িয়ে ধরে রেখে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, তোর বুড়ো এত সহজে তোকে ছাড়বে না। ডাক্তারকে বুড়ো আঙুল দেখিয়ে ফিরে আসবে। আরও কত মারামারি ফাটাফাটি বাকি। 1 বছরও তো যায়নি এখনো। সংসার কি এত সহজ রে? ফজরের নামাজের মোনাজাত শেষ করে সায়না ধীরে ধীরে জানালার পাশে এসে দাঁড়ালো। অনেকক্ষণ সেখানে দাঁড়িয়ে রইল। ভোরের কাক ডাকছে, প্রতিধ্বনিত হচ্ছে চারপাশে। বাইরে শীতল হাওয়ার স্পর্শ তার গালে এসে লাগলো। কিছুক্ষণ পর সূর্যের আলো ধীরে ধীরে প্রকৃতিতে জাগিয়ে তুলল। সায়না ফোনের অপেক্ষায় ছিল, কিন্তু তিতলির ফোন না পেয়ে নিজেই ফোন দিল। তিতলি রিসিভ করলো না। বোধহয় এখনো ঘুম ভাঙেনি। কাল রাতে ওদের উপর দিয়ে অনেক ধকল গিয়েছে। বেলা গড়ালো, প্রায় 1:30টার দিকে তিতলি ফোন করলো। ভিডিও কলে হঠাৎ তাজদার সিদ্দিকীর চেহারা দেখা গেল। কল রিসিভ হতেই তাজদার সিদ্দিকীকে দেখা মাত্রই সায়নার শরীরটা সামান্য কেঁপে উঠল। তাজদার সিদ্দিকীর নির্জীব মুখমণ্ডল, নিঃশব্দে ওভাবে শুয়ে থাকা, সায়না মানতে পারছে না। আজ সত্যিটা স্বীকার করতে বাধা নেই। ছেলেবেলায় তাজদার সিদ্দিকী যখন তার সঙ্গে এমন বাজে আচরণ করত,
তখন সে মনে মনে তাকে অভিশাপ দিয়েছিল, অথচ আজ সেই একই মানুষটার জন্য সে আল্লাহর দরবারে 2 হাত তুলে কেঁদেছে, চোখ ভরা অশ্রু নিয়ে প্রার্থনা করছে। সাপমোচন না হয়ে যাবে কোথায়? তার অভিশাপে উপরওয়ালা সেদিন তাসদার সিদ্দিকীর উপর রুষ্ট হয়েছেন কি হননি শায়না জানে না, কিন্তু আজ তার প্রার্থনায় তিনি অবশ্যই খুশি হবেন। ফোনের ওপাশে তাসনুবার কণ্ঠস্বর ভেসে আসছে, ওকে এখানে বসে বসে ঢং করতে বারণ করো। আনিসের কণ্ঠ শোনা গেল হঠাৎ, তোমার কথা শুনলে সুস্থ মানুষও অসুস্থ হয়ে যাবে। তাসনুবা রাগে ফোঁসফোঁস করে বলল, এই যে আপনাকেই খুঁজছি, আপনার জন্য ভাই আমাকে কাল। তৌসিফ এসে তাকে থামিয়ে দিয়ে বলল, তোর জন্য মেজ ভাই ঠিক আছে, তোর মতো বেয়াদবকে ওই শায়েস্তা করতে পারে। আচ্ছা, সেবা শুশ্রূষা করছি বকুনি খাওয়ার জন্য? শোনো, আমার ভাই আমাকে বকুনি দিক আর যাই দিক, তাতে এই বাইরের লোকদের কি? তৌসিফ চোখ রাঙিয়ে তাকালো। আনিস বলল, তুমি একটা কাজ করো, বাসায় চলে যাও, নাইলে আমি একটা কাজ করতে পারি, তোমাকে এখানে অ্যাডমিট করিয়ে দিই, তোমার চিকিৎসা প্রয়োজন। তিতলি ফোনটা নিয়ে সেখান থেকেই সরে গেল। শায়না চোখ মুখ দেখে তার কষ্ট হলো, বলল, ভাইকে দেখেছো? শায়না দেখেছে, তবুও বলল, ভালো করে দেখিনি। তিতলি আবারও ব্যাক ক্যামেরা অন করলো। শায়নার হাত থেকে ফোনটা নিয়ে নিল দাদিমা। বাইরে নিয়ে গিয়ে তাসদারের দাদিমাকে ডাকলো, সাইদা বেগমকে ডাকলো। দেখো দেখো, লন্ডনওয়ালাকে দেখো, এভাবে চুপচাপ শুয়ে থাকলে মানায় বেটাকে? আহা আহা, 2 দিনের মধ্যেই কেমন চুপসে গেছে। আনোয়ারা বেগম নাতিকে দেখে চুপ হয়ে গেছেন। তার ভাইটার উপর কত ঝড় যাচ্ছে, নইলে সে তো চুপ করে শুয়ে থাকার মতো ছেলে নয়। সবাই একে অপরের উপর ঝাঁপিয়ে পড়ে তাজদার সিদ্দিকীকে দেখছে, এক একজন এক এক মন্তব্য করছে। শায়না সবার পেছনে দাঁড়িয়ে ফাঁক ফোকর দিয়ে তাজদার সিদ্দিকীকে দেখল। তার কৌতূহলী মন প্রশ্ন করল, ওই চোখ দুটো যখন খুলবে, তখন কি একটিবার শায়না মমতাজকে দেখতে চাইবে? আনোয়ারা বেগম শায়নাকে নিয়ে যেতে চাইল। সাইদা বেগম বললেন, ওই ঘরে গেলে ওর আরও কষ্ট হবে বড় মা, জামাই আসুক, একসাথে যাবে। আনোয়ারা বেগম তাই আর কিছু বলেনি, কথাটা মিথ্যে নয়। যদিও পরে ওই বাড়ির সব মানুষই একে একে ঢাকায় চলে গিয়েছে, কিন্তু শায়নাকে নিয়ে যাওয়ার কথা কেউ বলেনি। সাইদা বেগম আশ্চর্য হয়ে গেছেন, ওই বাড়িতে যেতে দেয়নি বলে গোটা পরিবার ঢাকায় চলে যাওয়ার সময় বউটাকে নিয়ে যাবে না? একবার বলবে অন্তত। তার মেয়েটাকে তো পরই করে রাখলো। এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়েছে। পরে জানা গেল রোশনারা তাজউদ্দিন সিদ্দিকী চাননি শায়না সেখানে যাক, কারণ শায়নার খাওয়া দাওয়ায় এত অনীহা বেড়ে গেছে যে তাকে 3 বেলা এত যত্ন করে তোষামোদি করে খাওয়ানোর মানুষ ওখানে নেই। তার ওপর তাদের ছেলে প্রাণেপণে লড়ছে হাসপাতালের বেডে। কথাগুলো শুনে সাইদা বেগম আফসার সাহেব খুব ক্ষেপে গিয়েছিলেন। পরে পরিস্থিতির চাপে পড়ে চুপ হয়ে গিয়েছেন। তাদের একটা বললে বুঝে বসে অন্যটা। আনিস অবশ্য বলল, ওরা না চাইলে ওখানে যাওয়ার দরকার নেই। ও তাদের সেবা করতে গিয়ে নিজে অসুস্থ হয়ে পড়লে পরে ওকেই সবাই কথা শোনাবে, আরও অশান্তি বাড়বে। তার চেয়ে ভালো ওদের ছেলেকে ওরা সুস্থ করুক, আমাদের মেয়ে আমাদের কাছে থাকুক। সাইদা বেগম তখন বললেন, এ কেমন কথা আনিস? জামাইয়ের এমন দিনে বউকে তো পাশে লাগে, ওরা মেয়েটাকে নিয়ে গেল না, এ তো ভারী অন্যায় হলো। কয়েকটা মাস পেরিয়ে গেছে ইতোমধ্যে, শীত চলে এসেছে প্রায়। এবারের শুরুর দিকে শীত এতটা প্রখর, মাঝামাঝিতে কি হবে ভেবেই কুল পাচ্ছে না সবাই। দাদিমা মাজেদা বেগম পুকুর থেকে গোসল করে এসে উঠোনে এসে মোড়া নিয়ে বসলেন। পুকুরের পানি অতিরিক্ত ঠান্ডা, ঠকঠক করে কাঁদছেন তিনি। কাঁপতে কাঁপতে মেয়ে ছেলে আর ছোট ছেলের বউদের বকছেন, তাদের মুরগিগুলোর নখ কেন কেটে দেয় না। বকবক করছেন এই বলে, দেখো দেখো তো কাণ্ড, মাটিতে কুড়ে ফেলেছে, যেদিকে যাচ্ছে সেদিকে। একটা চিকন মতো লাঠি নিয়ে বসেছেন তিনি, মুরগি দেখলেই সেটা নেড়ে তাড়াচ্ছেন। এই উঠোন তিনি দিনের মধ্যে 4-5 বার ঝাড়ু দেন। সাইদা বেগম বারণ করলেও শোনেন না। পিঠ কুঁজো হয়ে যাচ্ছে, তবুও বাড়তি কাজ করার স্বভাব চায় না। সাবরিন একটা বালতি এনে উঠোনে থামলো। আজ তার শাশুড়ি ধোয়া মোছা করছে, ছাদ ভর্তি হয়ে গেছে কাপড়ে। উঠোনেই শুকোতে দিতে হবে। দিনটা শুক্রবার। শাওন, আনিস, আশরাফ সবাই জুমার নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছে। শুক্রবারে বাড়ি ভর্তি লোকজন থাকে, চাকরিজীবী মানুষজন বাড়িতে থাকে, তাই সবাই মিলে পুকুরে গোসল করে। তারা 3 ভাই গোসল করে এসে রশিতে ভেজা কাপড় ঝুলিয়ে দিয়ে মসজিদে যাওয়ার জন্য তাড়াহুড়ো করছে।
শায়নাকে ডেকে আদর খুঁজছে, কেউ টুপি খুঁজছে, কেউ লোশন আর ভেজলিন করছে, কেউ চিরুনি করছে। সায়দা বেগম তা শুনে ছেলেদের বকছেন, বিয়ে দিয়ে ফেলেছিস তারপরও ওকে খাটাচ্ছিস, বাপ ছেলেরা মিলে। সাবরিনা হাসছে শাশুড়ির কথা শুনে। সে কাপড় শুকোতে না দিয়ে চলে এসেছে, ফ্রিজ থেকে পায়েস বের করেছে। জুমার নামাজে যাওয়ার আগে সবাই হালকা মিষ্টি খায়। শায়না সবার জিনিস খুঁজে দিয়ে বাইরে বেরিয়ে এলো। গায়ে একটা সাদা সালোয়ার কামিজ, চুল থেকে তোয়ালে খুলতে খুলতে দাদিমাকে ডাকলো, কোথায় তুমি? তেল রোদে রেখেছি, গলে গেছে, এখন মাখবে নাকি পরে? দাদিমা সেই প্রশ্নের জবাব না দিয়ে তাকে ডাকলেন, মাথায় কাপড় দিয়ে এদিকে আয় তো, তোর মা সুই কিনতে চেয়েছে, এই বেটা সুই এনেছে। শায়না কাঁধ থেকে ওড়নাটা নিয়ে মাথায় তুলল। কয়েক পা হেঁটে সামনে যেতেই দেখলো একটা ফেরিওয়ালা। দাদিমা তাকে ডাকলেন। শায়না নিজেকে ঢেকে ঢুকে গেল দাদিমার পেছনে। দাদিমা সুই সুতোগুলো নিয়ে শায়নাকে দেখালো। শায়না সুই সুতো দেখা শেষে বলল, কত টাকা? চুল দেন আপা। চুল নেই, কত টাকা বলেন? দাদিমা হেসে উঠে ফেরিওয়ালাকে বলল, লন্ডনওয়ালার বউ, টাকা বেশি করে চেয়ে নাও। শায়না চোখ গরম করে তাকালো। দাদিমা হাসছেন। শায়না দাদিমাকে হাসতে দেখে ফেরিওয়ালাকে বলল, এই বুড়ির পাকা চুল আছে অনেক, ওগুলো হবে? দাদিমার মুখের হাসি মিলিয়ে গেল। তারপর সেই ঠোঁটে আবারও হাসি ফুটল যখন দেখলো সিদ্দিক বাড়ির মূল রাস্তা ধরে একটা কালো মতো কার এসে থামলো উঠোনে এসে। পরপর আরও দুটো গাড়ি এসে থামলো তার পেছনে। সায়দা বেগম পেছন থেকে হাই হাই করে উঠলেন, তুই এই অবস্থায় ওখানে কেন গিয়েছিস শানু? তোর শ্বশুরবাড়ির লোকজন আসছে আজ। এটুকুই ছিল তাজমহল গল্পের 47 থেকে 50 পর্ব পর্যন্ত, আর এটি ছিল শেষ পর্ব। গল্পটি সম্পূর্ণ শুনে অবশ্যই জানাবেন গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে, এবং পরবর্তীতে আর কি কি গল্প চান আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, এবং পরবর্তীতে আরও নতুন নতুন সুন্দর সুন্দর গল্প শোনার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।